আসসালামু আলাইকুম। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট ফেল লেটার সিরিজের আরও একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব অসীম ধারা। আমাদের আজকের লেকচার টপিক হচ্ছে অনুক্রম, সমান্তর ধারা ও গুণোত্তর ধারা। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা শিখব হচ্ছে অনুক্রম কি, ধারা কি। এটা হচ্ছে অসীম ধারা। তার আগে আমি তোমাদেরকে সসীম ধারা পড়াইছি। তো সসীম ধারা যদি তোমরা ভালো করে পড়ে থাকো তাহলে তোমাদের অলরেডি আইডিয়া থাকার কথা যে অনুক্রম কি, ধারা কি। তা আমরা যদি একটু রিক্যাপ করি, যে যখন কতকগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ এবং পরের পদের সাথে সম্পর্কিত বা কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তখন সেই রাশিটাকে বা এই সাজানো রাশিগুলোর সেটকে আমি কি বলতে পারি? অনুক্রম বলতে পারি। আমরা বাংলার থেকে ইংরেজি সহজ বুঝি যে সিকোয়েন্স। ধর একটা রাশি, আমি যদি বলি যে একটা রাশি হচ্ছে আমার 1 2 3 4, হ্যাঁ, এটা ধরো একটা রাশি, কতকগুলো পদ, এই 1 একটা পদ, 2 একটা পদ। এই পদগুলো দেখো প্রতিটার সাথে এই যে একের থেকে এক এক বাড়ার পর 2 হয়েছে, আরও এক বাড়ার পর 3 হয়েছে, আরও এক বাড়ার পর 4 হয়েছে। তাহলে বুঝতেছো পরেরটা কি হবে? 5। অর্থাৎ এই পদগুলো একে অপরের সাথে কিভাবে সম্পর্কিত আমি যদি এটা ধরতে পারি তাহলে এটাকে আমি কি বলতে পারবো? অনুক্রম বলতে পারবো। ঠিক আছে। আর ধারা কি? আমরা কিন্তু সসীম ধারা ক্লাসে বলছিলাম ধারা কি ছিল? যদি অনুক্রমের মাঝে চিহ্ন থাকে। দেখো, কোনো অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি কি পাওয়া যায়? ধারা পাওয়া যায়, যাকে ইংরেজিতে কি বলে? সিরিজ। আচ্ছা দেখো, আমরা এগুলা নিয়ে অনেক এমসিকিউ করব সামনে। আবার জেনে রাখো যে একটা অনুক্রম থেকে তোমাকে সাধারণ পদ বের করতে বলে, অর্থাৎ এদের মধ্যে যে সম্পর্কটা, পদদ্বয় কিভাবে একটার সাথে আরেকটা সম্পর্কিত সেটা বের করতে বলে। যেমন দেখো এই ম্যাথটা যে বলছে 1, √2, √3, 2, মানে ডটের দিয়ে কি বোঝাচ্ছে যে অনুক্রম রাশিটা আরও আছে, সামনে সামনে আরও পদ আছে। প্রথম 4টা পদ তোমাকে দিছে, বলছে অনুক্রমটির ষষ্ঠ পদ কত। দেখো এই যে অনুক্রম রাশিটা যে আমি পাইলাম, এখানে কয়টা পদ দেওয়া? 4টা। তারপরের 2টা পদ আমাকে বের করতে বলছে। এখন আমি তো জানি না, তো কিভাবে বের করব? আমি বের করব যে অনুক্রমটার যেই 4টা পদ আছে ওই 4টা পদের মধ্যে সম্পর্কটা কি। যদি আমি এই সম্পর্কটা বের করতে পারি তাহলে আমি কি এই ষষ্ঠ পদটাও বের করতে পারবো। আচ্ছা দেখো, আমি যদি এই অনুক্রমটা নিচে একটু লিখি যে 1, √2, √3, 2। আচ্ছা দেখো তো 1 লেখা যেই কথা, আমি কি চাইলে এটাকে √1 লিখতে পারি না? √1 আর 1 তো একই। এটা √3, √2 রাখলাম। 2কে আমি কি লিখতে পারি? √4। দেখো প্রথম পদকে আমি লিখতে পারি √1, দ্বিতীয় পদকে আমি লিখতে পারি √2, তৃতীয় পদকে আমি লিখতে পারি √3, চতুর্থ পদকে আমি কি লিখতে পারি? √4। তাহলে ষষ্ঠ পদকে আমি কি লিখতে পারবো? √6। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে ওই অনুক্রমটার ষষ্ঠ পদ কত? √6। ওকে, সামনে আমরা এগুলার উপর এমসিকিউ দেখবো, যে এমসিকিউ কিভাবে আসে, ম্যাথগুলো কিভাবে করতে। সাধারণত ম্যাথ 4 মার্কের ম্যাথ আসে না, ছোট টপিক, কিন্তু সাধারণ পদ বের করতে বলে, কিভাবে সম্পর্কিত এটা বের করতে বলে। সামনে আমরা এগুলো সলভ করব। আপাতত জেনে রাখো যে অনুক্রমের টপিক থেকে এইরকম একটা ম্যাথ আসে। চলো আগাই। তারপর দেখো আমরা এখন শিখবো হচ্ছে ধারার প্রকারভেদ। অলরেডি এটা তোমরা জানো, যদি সসীম ধারার ক্লাসটা ভালো করে করে থাকো, এই হুবহু স্লাইডটা তোমার সসীম ধারার ক্লাসেও আমি বুঝিয়েছি। দেখো ধারার প্রকারভেদ। ধারা কয় প্রকার? সসীম, অসীম। ধারা 2 প্রকার। সসীম ধারার বৈশিষ্ট্য কি? যেই ধারার শেষ আছে, অর্থাৎ 1 + 2 + 2, হ্যাঁ এটা ধরো 3 দিলাম, 1 + 2 + 3 প্লাস ডট ডট, যে কি 10-এ যে থামছে, অর্থাৎ এখানে আমার সর্বশেষ পদটা কি 10, এরপর আর কিছু নাই, অর্থাৎ এই ধারাটার শেষ আছে। যেই ধারার শেষ থাকে তাকে বলা হয় সসীম ধারা।
আর দেখো এই অসীম ধারা, এটার কি কোনো শেষ নাই? শেষ পদটা কত সেখানে, সেটা আমি দেখতেছি না এখানে, এটাকে আমি কি বলতে পারি? অসীম ধারা। আচ্ছা, এরপর এই সসীম আর অসীম এই দুইটা ধারাও আবার দুই রকমের হতে পারে। একটা হচ্ছে সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর। ঠিক আছে, এমন না যে শুধু সসীম ধারাই সমান্তর গুণোত্তর হইতে পারে, অসীম ধারাও একইভাবে সমান্তর আর গুণোত্তর হতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখো, তারপর সমান্তর ধারা। আমরা সসীম ধারায় খুবই বিস্তৃতভাবে সমান্তর ধারার সূত্র, সূত্রের প্রয়োগ, যত রকম কঠিন স্তরের ম্যাথ করা যায় সব কোর্স। তো অসীম ধারার অধ্যায়ে সমান্তর গুণোত্তর ধারার উপর খুব একটা প্রশ্ন আসে না, হয়তো একটা সূত্রের সরাসরি প্রয়োগ আসতে পারে, সরাসরি সূত্র বসাইলে মান বের করা যাবে, এমন হয়তো একটা আসতে পারে যদি প্রশ্ন সহজ হয়। নর্মালি অসীম ধারার টপিক আমরা সামনে দেখব যে মেইন টপিকগুলো কি কি। তবে কিছু কিছু জায়গায় যেহেতু এসে পড়ছে, সেক্ষেত্রে আমরা সমান্তর এবং গুণোত্তর ধারার সরাসরি সূত্রের যে প্রয়োগগুলো সেগুলো হচ্ছে এখন শিখব। খুবই বিস্তার সসীম ধারায় আমরা যেভাবে খুবই বিস্তৃতভাবে শিখছিলাম সেটা এখন দরকার নেই। আচ্ছা, সূত্রগুলো একটু বলে নেই। যেমন দেখো, সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদের সূত্র কি? ধরো সমান্তর ধারা কিরকম, সমান্তর মানে কি, যারা ক্লাসটা করো নাই তাদের জন্য একটু বলি। সমান্তর মানে কি? সমান অন্তর। আচ্ছা, ম্যাথমেটিক্সের ভাষায় অন্তর হচ্ছে আমার পার্থক্য, হৃদয় না আবার, হ্যাঁ। অন্তর সমান পার্থক্য। ধরো একটা ধারা যদি আমি বলি যে 1+2, না 2 না, একটু অন্য সংখ্যা দেই, 3+5+7+9, এভাবে একটা ধারা। ঠিক আছে, এখন এই ধারাটা তুমি দেখো যে প্রথম পদ আর দ্বিতীয় পদের পার্থক্য 3 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? ক্যালকুলেটারে বসায় দেখো, 2 আসে সম্ভবত, না আসলে বুঝবা ক্যালকুলেটার নষ্ট। তারপর 3 থেকে 5 পার্থক্য কত? 2। 5 থেকে 7 2, 7 থেকে 9, সকল পদ দ্বয়ের মধ্যে পার্থক্য কত? 2। তাহলে আমি বলতে পারি এই যে পার্থক্য, পদ দ্বয়ের মধ্যে যে পার্থক্য সব ক্ষেত্রে সমান, তাই এটাকে আমি সমান্তর ধারা বলতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা জিনিস বলে রাখি যে এই যে ধারাটাই, সেম ধারাতে যদি আমি বলি যে এই ধারাটার প্রথম পদকে বলে হচ্ছে এ, আর দুইটা পদদ্বয়ের যে পার্থক্য এই যে 2, এটাকে বলে হচ্ছে আমার ডি। এ হচ্ছে প্রথম পদ আর ডি কি? সাধারণ অন্তর। সাধারণ মানে কি? তোমরা তো ইংরেজিতে বুঝতে পারো, সাধারণ মানে কি? কমন। আচ্ছা, সূত্রটা কি দেখো, n-তম পদের সূত্র হচ্ছে a+n-1 ইন্টু ডি, যেখানে এ কি? প্রথম পদ, ডি সাধারণ অন্তর। আচ্ছা, আর এসএন মানে হচ্ছে n-তম পদের সমষ্টি বা প্রথম n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি। ঠিক আছে, আমি এখানে খুব বেশি বড় করে লেখা না, আমার সসীম ধারা যখন পড়ছিলাম তখন তো কিছু বাদ রাখি নাই। তোমরা যারা ক্লাসটা করছো, যদি ক্লাসটা না করে থাকো তাহলে আমার রিকোয়েস্ট থাকবে তুমি অসীম ধারাটার যদি তোমার কালকে পরীক্ষা না থাকে তাহলে তুমি অসীম ধারাটা করার আগে সসীম ধারাটা শিখে আসো, তাহলে তোমার এই অধ্যায়ে অনেক উপকার হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে n সংখ্যক পদের সমষ্টি। ধরো আমি বললাম যে প্রথম এই ধারাটারই, সেম ধারাটারই প্রথম 5টি পদের সমষ্টি বের করো, অর্থাৎ এই 1 3 5 7 9, এটা কি? এই ধারাটার প্রথম 5টি পদ, এই প্রথম 5টি পদের যোগফল বের করতে বলে। তাহলে এখন ভাই আপনি তো মাত্র মুখে মুখে বললেন, আমি মুখে মুখেই পারবো, তো সূত্রের কি প্রয়োজন? যদি তোমাকে এমন বলে প্রথম 50টি পদের সমষ্টি বের করো, n এর মান 50, তখন তো তোমার এভাবে হাতে কলমে সম্ভব না। তার জন্যই আমরা সূত্রগুলো ব্যবহার করি। সূত্রটা কি? যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। আমরা প্রয়োগ দেখবো, এখনই প্রয়োগ দেখবো। ঠিক আছে, চলো দেখো, এটা একটা ধারা। গত পৃষ্ঠায় কিন্তু এই ধারাটা আমরা দেখছিলাম যে 1+3+5+7 বলছে ধারাটির সপ্তম পদ কত, এবং 2 নম্বরে বলছে 10টি পদের সমষ্টি কত। আচ্ছা, একটু
একটু ভালো করে খেয়াল করা, আমি আগে বের করবো এসব ম্যাথ করার ক্ষেত্রে সবার আগে কি বের করা শিখাইছিলাম, যে এর মান কত আর ডি এর মান কত। দেখো তো এই ধারাটার এর মান কত 1 এবং ডি এর মান কত 3 থেকে 1 বিয়োগ দিলে 2, তাহলে এর মান হচ্ছে আমার 1, ডি এর মান 2। তাহলে আমাকে যদি বলে এখন অ্যান্সার যে সপ্তম পদ কত, অর্থাৎ n এর মান কত, n এর মান হচ্ছে ভাইয়া 7। সুতরাং সপ্তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে a এর মান 1, ডি এর মান 2, n এর মান 7। তাহলে 1 যোগ 7 থেকে 1 বিয়োগ গুণ 2। বলো আগে কি করব, আগে গুণ নাকি আগে ব্র্যাকেটের ভিতরে কাজ? 7 থেকে 1 বিয়োগ 6, 6 দুগুণে 12, 12 আর 1 13। তাহলে সপ্তম পদ আমি কত বলতে পারি? 13। ঠিক আছে, তারপর 2 নাম্বারটা দেখো। আচ্ছা, 2 নম্বরে কি বলছে? 10টি পদের সমষ্টি। ঠিক আছে, এখানে হয়তো প্রশ্নে এভাবে লেখা থাকবে যে প্রথম 10টি পদের, হ্যাঁ, প্রথম 10টি পদের সমষ্টি বা ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কি হবে? তাহলে এখানে n এর মান হবে হচ্ছে আমার 10। আমি সমষ্টির ক্ষেত্রে সূত্র কি জানি বলো? এই যে Sn, মানে এখানে S10 n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, সেটাই লিখবো এখানে যে S10 ইকুয়াল n/2 মানে 10/2 2a প্লাস 2 ইন্টু 1 প্লাস n-1 ইন্টু ডি, তাহলে 10-1 ইন্টু 2। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো এখানে 10/2 কত? 5, আর এখানে 9, 9 দুগুণে 18, 18 যোগ 2 20, তাহলে 5 20-এ 100। তাহলে আমি যদি বলি প্রথম থেকে যে ধারাটির প্রথমে আমি কি করছি, এ আর ডি এর মান বের করছি, তারপর সরাসরি সূত্র বসাইছি, n এর মান সপ্তম পদ বললে n এর মান 7, 10টি পদের সমষ্টি বললে n এর মান 10। ঠিক আছে, ঠিক আছে, আশা করি বুঝছো। তারপর একইভাবে আমি গুণোত্তর ধারাও, যদি ফার্স্টে একটা উদাহরণ দেখাই যে গুণোত্তর ধারার উদাহরণ কি রকম হইতে পারে। ধরো আমি বললাম যে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32। গুণোত্তর মানে হচ্ছে যেই ধারার পদদ্বয়ের মধ্যে সাধারণ অনুপাত থাকে, অর্থাৎ 2 থেকে 4 2 গুণ হয়েছে, 4 থেকে 8 2 গুণ হয়েছে, 8 থেকে 16 আরও 2 গুণ, 16 থেকে 32 আরও 2 গুণ। এদের যে অনুপাত, পদদ্বয়ের মধ্যে অনুপাতটা কত? 2। তাহলে যদি এমন হয় যে সাধারণ অনুপাত থাকে, তাহলে আমি সেটাকে কি বলতে পারি? গুণোত্তর ধারা। ঠিক আছে, গুণোত্তর ধারা সূত্রগুলো কি কি হয়? nতম পদ যদি বের করতে বলে, ধরো বললো 10ম পদ কত বা 20তম পদ কত, তখন সূত্র কি? a r টু দি পাওয়ার n-1। এখানে আর কি আগে পড়ছিলাম আমরা? ডি সাধারণ অন্তর, আর আর হচ্ছে সাধারণ অনুপাত। ঠিক আছে, আচ্ছা আর এর মান কেমনে বের করে? ডি এর মান, এটা বলা উচিত ছিল যে ডি এর মান কেমনে বের করে? ডি এর মান বের করার জন্য তোমার হচ্ছে পরের পদ থেকে, এটা মুখে মুখে বলছিলাম, এভাবে সূত্র আকারে দেখানো হয়নি আর কি। পরের পদ থেকে যদি আমি পূর্ব পদ বিয়োগ করি, তাহলে আমি যেটা পাবো সেটা কি? ডি। আর আর এর মানের ক্ষেত্রে কি? পরের পদ ভাগ পূর্ব পদ। অর্থাৎ আমি যে এই ধারাটাই দেখো, যদি আমি 4 থেকে 2 ভাগ দেই 2 পাবো, 8 থেকে 4 ভাগ দেই 2 পাবো, এরকম। ঠিক আছে, আচ্ছা
তাহলে nতম পদ তো বুঝলাম। এবার একটু ভালো করে লক্ষ্য করো, তুমি দেখতে পাচ্ছ এখানে সমষ্টির যে সূত্র দুইটা, একটা হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান, আর একটা হচ্ছে a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড ওয়ান মাইনাস আর। এখন দুইটা সূত্র বের করতে হবে, তো সমষ্টি একটা অ্যান্সার আসবে, তাহলে কখন কোনটা ব্যবহার করব? এই যে আমি আর এর মান যে বের করব, এমনও হইতে পারে যে আর এর মান একের থেকে কম আসবে, হইতে পারে না? ধরো তোমার আসলো হচ্ছে প্রথম পদ হচ্ছে 100, তারপরেরটা হচ্ছে 10, তারপরেরটা হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে 1/10, 1/10, তারপরেরটা 1/100। তুমি এটার যদি সাধারণ অনুপাত বের করো, দেখবা সেটা একের কম আসে। আমরা ম্যাথ করতে গেলে আরও দেখবো এটা আর এর মান একের কম আসতে পারে। যদি আর এর মান একের কম আসে, মানে এক বড় আর থেকে, তাহলে সূত্র ব্যবহার করব কি এটা। আর যদি সাধারণত আর এর মান যে একের থেকে বেশি আসে সেটা যদি হয়, তাহলে সূত্র ব্যবহার করব এটা। এখন আমরা যেটা করি, ভুল করি, সেটা হচ্ছে আর এর মান একের থেকে বড় হইলে নিচের সূত্র ব্যবহার করে ফেলি, আর এর মান একের থেকে ছোট হইলে উপরের সূত্র ব্যবহার করি, উল্টাটা করে ফেলি। তো এক্ষেত্রে যাতে ভুল না হয়, মনে রাখবা বিয়োগের ক্ষেত্রে যদি পজিটিভ অ্যান্সার আনতে চাই, সমষ্টি তো অলওয়েজ পজিটিভ হয়, নেগেটিভ হওয়ার সুযোগ নাই। যদি আমি বিয়োগের ক্ষেত্রে পজিটিভ অ্যান্সার আনতে চাই, তাহলে কি বড়কে সামনে রাখবো, বিয়োগের আগে বড়টা, অর্থাৎ এখানে আর বড়, বিয়োগেতে কি আর আগে, ওয়ান বড় ওয়ান আগে। এইভাবে মনে রাখা যায়, এত কঠিন কিছু না যে ট্রিক্স লাগবে। তাও যদি কেউ থাকো যে ভুলে যাবা, তাহলে তার জন্য এটা, ঠিক আছে? আচ্ছা, তা সূত্র তো হইলো, চলো একটা সূত্রের প্রয়োগ দেখি। গত স্লাইডে এই ধারা দেখাইছি যে 2 + 4 + 8 + 16 বলছে ধারাটির ষষ্ঠ পদ কত। ঠিক আছে, ষষ্ঠ পদ মানে কি, n এর মান 6, আর প্রথম 8টি পদের সমষ্টি, তাহলে n এর মান কত, 8। কি বলছিলাম যে এই সকল ম্যাথগুলো করার ক্ষেত্রে আমার প্রথম কাজ কি থাকবে, a এবং r বা d বের করা। যেহেতু গুণোত্তর ধারা, তাহলে d বের করবো না, r এর মান বের করব। ঠিক আছে, তাহলে ফার্স্টে a বের করি। a কত, প্রথম পদ কি, এখানে প্রথম পদ হচ্ছে 2, আর r কত, 4 থেকে 2 ভাগ 2, তাহলে এর মানও 2, আর এর মানও 2। তুমি চাইলে পরীক্ষায় এভাবে 4/2 লিখতে পারো, তবে লিখতে হবে এমন না। স্যাররা জানে তুমি যে 4/2 যে 2, এটা স্যাররা জানে, তুমি জানো যে ক্যালকুলেটর লাগে না। আচ্ছা দেখো, তাহলে এর মান জানি, আর এর মান জানি। এবার আমি ম্যাথগুলো করি। দেখো 1 নাম্বার, ষষ্ঠ পদ কত। আমি কি জানি যে nতম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n-1, তাহলে a r কার বসাই দিই সরাসরি, 2 ইন্টু আর টু দি পাওয়ার n-1। এখানে n-1 পাওয়ারটা কিন্তু আর এর উপর, এ আর পুরাটার উপর না, ঠিক আছে? আচ্ছা, 2 টু দি পাওয়ার n-1, n এর মান 6, 6 - 1, তাহলে ইকুয়াল আমি কি বলতে পারি, 2 গুণ 2 টু দি পাওয়ার 5, অ্যান্সার কত আসবে, 2 টু দি পাওয়ার 6। সূচকের নিয়ম অনুযায়ী গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়, ঠিক আছে? আচ্ছা, 2 টু দি পাওয়ার 6 ক্যালকুলেটর কোথায়, 2 টু দি পাওয়ার 6 কত, 64। তাহলে অ্যান্সার আসবে হচ্ছে আমার 64, ঠিক আছে? আচ্ছা, তারপর 2 নাম্বারটা দেখো। 2 নম্বরে কি বলছে, প্রথম 8টি পদের সমষ্টি বের করতে বলছে। আচ্ছা, যদি প্রথম 8টি পদের সমষ্টি বের করতে বলে, তাহলে বোঝা যাবে যে n এর মান কত, n এর মান হচ্ছে গিয়ে আমার 8, তাহলে সমষ্টির সূত্র কি হবে, S8। সূত্র কি জানি দেখো তো, শুধু তো আমি দুইটা জানি, কোনটা ব্যবহার করব, আমার এখানে আর এর মান তো আসছে 2, 2 অবশ্যই 1 থেকে বড়, তাই না? 2 তো অবশ্যই 1 থেকে বড়। 2 যদি 1 থেকে বড় হয়, তাহলে আর এর মান 1 থেকে বড় হলে সূত্র হবে উপরেরটা, ঠিক আছে? আচ্ছা, সূত্রটা কি হবে, যে a ইন্টু
r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান r মাইনাস ওয়ান। এখানে আমি বলে দিই, এখানে a এর মান 2, r এর মান 2 আর n এর মান হচ্ছে 8। আজকে দিনের প্রথম SW যে তুমি আমাকে জানাবা কমেন্ট করে যে আমার গুণোত্তর ধারার সমষ্টির অ্যান্সার আসছে এত, বা এইভাবে লিখবা কমেন্টে যে SW1 অ্যান্সার। ঠিক আছে, তোমার অ্যান্সারটা লিখবা। ওকে, আশা করি এটা করে দেওয়া লাগবে না। তারপর দেখো কিছু প্রয়োজনীয় সূত্র, এগুলাকে সাধারণত বলে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সূত্র। স্বাভাবিক সংখ্যা বলতে 1 এর পর 2, 2 এর পর 3, দেখো এটা সেম রিদম মানে। এটাকে বলে স্বাভাবিক সংখ্যার ধারা, প্রথমটা। এটাকে বলে স্বাভাবিক সংখ্যার বর্গের ধারা। এটাকে কি বলে? স্বাভাবিক সংখ্যার ঘন। কিউবকে কি বলে বাংলায়? ঘন। আচ্ছা, যদি এমন হয় যে কতকগুলো স্বাভাবিক সংখ্যা যোগ আকারে আছে, তাহলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যদি যোগফল বের করতে বলে, কি বের করতে বলে? সমষ্টি বের করতে বললে আমার সূত্র কি এটা। এখন প্রথম 50টা স্বাভাবিক সংখ্যা যদি বর্গাকারে থাকে, এদের যোগফল কিভাবে বের করব? এই সূত্রের মাধ্যমে। যদি ঘনাকারে থাকে তাহলে এই সূত্রের মাধ্যমে। আমরা প্রয়োগ দেখতেছি এখন। আমাকে বলছে যে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে। তাহলে এখানে n এর মান কত আমার? 30। ঠিক আছে, তাহলে আমি সূত্র কি জানি? স্বাভাবিক সংখ্যা। এখানে কিন্তু বর্গ ঘন কিছু বলে নাই। তাহলে সূত্র কোনটা ব্যবহার হবে? সূত্র হবে যে 1 নাম্বারটা। আচ্ছা, তাহলে আমি এখানে সূত্র জানি হচ্ছে, বাংলা কথা লিখলাম না, যে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান, দরকার নেই, n ইন্টু n প্লাস 1 বাই 2। যেখানে n এর মান কত আমার? যেখানে n এর মান হচ্ছে 30, তুমি মানটা বসায় দাও না। 30 গুণ 30 যোগ 1 বাই 2, তাহলে কত আসবে? 30 গুণ 31 বাই 2। ঠিক আছে, এখানে আসবে সম্ভবত 30 30 900, 930 নাকি? হ্যাঁ, 930 বাই 2, সরাসরি ভাষায় 465। ওকে, আচ্ছা, তাহলে আমার এভাবে কিন্তু এমসিকিউতে আসতে পারে যে প্রথম 30টি স্বাভাবিক বর্গ সংখ্যার সমষ্টি। তখন সূত্র কি হবে? তখন সূত্র হবে দ্বিতীয়টা, ঘন বললে তৃতীয়টা, এরকম আর কি। ঠিক আছে, আচ্ছা, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা কোর্স ফি দিয়ে আইটি স্কুলকে সাপোর্ট করতে পারো। এছাড়া প্রাইভেট কেয়ার ব্যাচ সময় তোমার তো জানোই, নতুন করে আর কিছু বলার নাই। তো কোর্স ফি দেওয়ার জন্য, প্রাইভেট কেয়ার ব্যাচে যুক্ত হওয়ার জন্য তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো লেকচারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।